আপনারা জানেন ১৯২৬ সালের ১লা আগস্ট কবি নজরুল ফেনীতে আগমন করেন এবং সেই বিশেষ দিনটিকে স্মরণ করে স্মৃতিকথা আমরা পাই এদেশের প্রখ্যাত সাংবাদিক এবং মুসলিম চলচ্চিত্রকার ওবায়দুল হকের লেখায়, মাহমুদ নুরুল হুদার লেখায়ও আমরা নজরুলের সেই স্মৃতিচারণ দেখতে পাই। কিন্তু আমরা একটা জিনিস দেখি, এই স্মৃতিচারণগুলোতে নজরুলের ফেনী আগমনের সঠিক তারিখটা উল্লেখ ছিল না। কোথাও জুন জুলাই মাস, কোথাও বাংলা আষাঢ় মাস। আমরা চারণ সাংস্কৃতিক কেন্দ্রের এই আয়োজন করতে গিয়েই একটি গভীর অনুসন্ধানের মাধ্যমে আমরা সেই ১লা আগস্ট তারিখটা উদ্ধার করতে সক্ষম হই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, প্রখ্যাত নজরুল গবেষক ডক্টর মাহবুবুল হকের নজরুল তারিখ অভিধান বইয়ে এই তারিখটার কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব সে ওবায়দুল হকেরই উত্তরাধিকারী, বর্তমানে গ্র্যান্ড হক টাওয়ার যেটাকে আমরা বলি, সে হক টাওয়ারের মালিক, যেখানে নজরুল ওই দিন ১লা আগস্টের প্রোগ্রাম শেষে বিশ্রাম নিয়েছিলেন। সেই প্রতিষ্ঠানের এবং ওবায়দুল হকদেরই উত্তরাধিকার জনাব ইমনুল হক, বিশিষ্ট সমাজসেবক এবং সংগঠক ইমন ভাইকে আমি এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০০ বছরে যে সময় হয়েছে, আমাদের এখানে এসেছিলেন ফেনীতে, সে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং যারা আমার সামনে আছেন, আসসালামু আলাইকুম ও আদাব। আমি গ্র্যান্ড হক টাওয়ারের একজন পরিচালক। আমি ফেনী শহরের লোকাল বোর্ড চেয়ারম্যান ছিলেন আমার দাদা খান সাহেব বজলুল হক, ওনার নাতি। আমি হচ্ছি ওবায়দুল হক সাহেবের ছোট ছেলের আমি পুত্র, মাহবুবুল হক পেয়ারা সাহেবের আমি ছোট ছেলে। আমাদের সৌভাগ্য যে আমাদের বাসার সামনে একটি কাচারি ঘর ছিল, ওইখানে কাজী নজরুল ইসলাম এসেছিলেন, লেবুর শরবত খেয়েছিলেন, ওইখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন। উনি এসেছিলেন আমাদের হক টাওয়ারের পাশে আলিয়া মাদ্রাসায় একটি অনুষ্ঠানে এসেছিলেন। ওই সময়ের নাম ছিল ওইটা খুব সম্ভব মুসলিম হাই স্কুল। ওই অনুষ্ঠানের সময়ে হঠাৎ করে বৃষ্টি আসার পরে আমাদের পাশের যেহেতু বাসা ছিল, আবার হাবিবুল্লাহ বাহার সাহেব যিনি এনেছিলেন উনিও আমাদের আত্মীয় হতেন। তো হাবিবুল্লাহ বাহার সাহেবে ওনাকে নিয়ে এসেছেন আমাদের কাছারিতে। তো ওইটার ইতিহাস আসলে বেশ কয়েকবারই এসেছিল। আমার জ্যাঠা ওবায়দুল হক সাহেব ছিলেন অবজারভার পত্রিকার এডিটর। উনি আবার জনকণ্ঠে কলাম লিখতেন। তো ওইখানে উনি প্রথম লিখেছিলেন জনকণ্ঠে, যে আমাদের এখানে এসেছিলেন। তো এরপরে আমরা যখন যেটা জানতে পারি বোধহয় ৭ সাল বা ৮ সালের দিকে, এরপরে আমরা খিলখিল গাজীর সাথে যোগাযোগ করি, কবি নাতনি। তো উনি ২০১১ সালে আমাদের এখানে আসলেন, এসে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ২০১১ জুন মাসে। আমাদের ফেনী যে নজরুল একাডেমি ছিল, ওনাদের আয়োজনে আসছিলেন খিলখিল গাজী, উনি এসে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এরপর থেকে এখানে যথারীতি প্রোগ্রাম হচ্ছিল। এরপরে ফেনীর বিভিন্ন সাহিত্যপ্রেমী কবি লেখকদের দাবি প্রেক্ষিতে আমরা হক টাওয়ারের সামনে একটি মূর্লাল স্থাপন করি। ওইটিও উদ্বোধন হয়েছিল ২০২২ সালে। তো এরপর থেকে নজরুলের স্মৃতি বিজড়িত যে কোনো অনুষ্ঠান হলে আমাদের ওইখানে একটা না একটা অনুষ্ঠান হয়ে থাকে। এই জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের সৌভাগ্য যে আমাদের এইখানে এসেছিলেন। তো এই উপলক্ষে আজকে একটি বই উদ্বোধন হবে। ওই বইয়ে আমার জ্যাঠা ওবায়দুল হক সাহেবের একটি লেখা আছে। আমি একটু লেখাটা একটু পড়ে শোনাচ্ছি, যে সেই দুর্লভ মুহূর্তগুলো। ওবায়দুল হক, ১৯২৬ সালে আমাদের বাড়িতে এবং আমার জীবনে একটি অপ্রত্যাশিত এবং ঐতিহাসিক একটি ঘটনা ঘটল। অভাবিত সৌভাগ্যোদয়।
ভাগ্য এত সুপ্রসন্ন যে জীবনে কখনো কল্পনাও করিনি যে আমাদের এখানে কাজী নজরুল ইসলাম আসবেন। সহসা বিস্ময়ে হতবাক করে দিয়ে বাংলা কাব্য ভুবনের চির বিস্ময় যুগস্রষ্টা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সশরীরে আমাদের বাড়িতে এসে উপস্থিত। একেবারে মুখোমুখি, একেবারে সামনাসামনি মধুর সান্নিধ্যের উষ্ণ স্পর্শ পাওয়া যাচ্ছে শরীরে, মনে। বিশ্বাস করা যায় না, অবিশ্বাস করাও অসম্ভব। সেই ঝাঁকড়া চুল, সবল সুঠাম দেহ, যৌবনদীপ্ত চেহারা, মোহনীয় চোখ ছবিতে কত দেখেছি। ছবি থেকে যেন উঠে এসেছেন স্মিত মুখে, ভুল হতে পারে না। কবি এসেছিলেন চট্টগ্রামে, ফেনী কতিপয় উৎসাহ ব্যক্তিদের অনুরোধে উনি ফেনী এসেছেন। মুসলিম হাই স্কুলের ময়দানে সভা বসল, কিন্তু ঝড় বৃষ্টির কারণে সভাটি দীর্ঘ সময় চালানো সম্ভব হয়নি। এরপরে কবি এসেছেন আমাদের কাচারি ঘরে। সৌভাগ্যের সংজ্ঞা খোঁজার দরকার নেই, সৌভাগ্য তখন আমাদের করতলে। সেই সময় পেপসি, কোক বা ফান্টার মতো কোনো শীতল পানীয় বাজারে পাওয়া যেত না। লেমনের সোডা ওয়াটার চলছিল, তাও কোনো কোনো রেলগাড়িতেই পাওয়া যেত। জগ ভর্তি লেবুর শরবত আনা হলো, সেই জগ ভর্তি শরবত দিয়েই আপ্যায়িত করা হলো। সেই সময় আমাদের ছোট শহরে বিদ্যুৎ শুধু আকাশেই চমকাতো। বৈদ্যুতিক পাখা ও বাতিঘর তখনও আসেনি। উপরে ঝোলানো একটি পাখা ছিল। ওই দড়ি টানার জন্য অনেকের মধ্যে তখন হাতাহাতি, মানে কে টানবে দড়ি, একটু কবিকে একটু ঠান্ডা পরশ দেওয়ার জন্য। হাত পাখা চালানোর ছিল প্রতিযোগিতা। তখন তার ঠিক মতো বিশ্রাম হচ্ছিল না, সবাই ঘিরে আছে, আর তো পাওয়া যাবে না। তিনি হেসে হেসে কথা বলে যাচ্ছেন। খ্যাতির সেলামি দেশি কথায় ঝড়ের ঝাপটা বট বৃক্ষেই লাগে। তিনি নিজেও ঝড়ের প্রতীক। কালবৈশাখীর ঝড়ে সবাইকে জয়ধ্বনি করতে তিনিই বলছেন। আমি স্কুল ছাত্র, তখন আমি ক্লাস 8-এ পড়ি। অত্যাধিক উত্তেজনা ও সীমাহীন আনন্দে আমার শরীর ও মনের অস্বাভাবিক অবস্থা। তাকে দেখাশোনার ভার জ্যেষ্ঠদের উপরে। আমাদের কাজ ছিল কবিকে একটু নয়ন ভরে দেখা। এই কবির কবিতা পড়েছি, আন্দোলিত হয়েছি। কবিকে দেখার বিচিত্র অনুভূতি এই প্রথম। এরকম লেখা আছে এই বইয়ে, আপনারা আজকে যারা এটা পাবেন আপনারা এটা পড়তে পারবেন। এইটুকু পর্যন্ত বললাম। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ ইমানুল হক ভাইকে ওনার চমৎকার বক্তব্যের জন্য।